প্রতিটা আওয়ামী লীগের মুসলমানকে কিন্তু আসলে জ্বালিয়ে দেওয়া দরকার। ভারত বাংলাদেশ থেকে সবকিছু নিয়ে যায়, ঢাকা থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশন এগুলা গাড়িতে তুলে নিয়ে গেছে ইন্ডিয়ান সৈন্যরা। কি অসভ্য, অশ্লীল, কুরুচিপূর্ণ একটা তরুণ অল্প বয়সে ইউনুস এবং জামাত মিলে তাকে খুন করে ফেললো। এবং 2024-এ এরা এদের সবচেয়ে বড় কাজটি করেছে, শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। এর 90% কিন্তু জঙ্গিরা খুন করেছে, পুলিশ সে গুলিতে মারা গেছে অনেক কম। আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইসলাম ধর্ম পালন করে, ইসলাম ধর্ম বিশ্বাস করে, কিন্তু তারা তো আওয়ামী লীগকে ধ্বংস করতে পারে নাই এবং পারার কোনো সুযোগও নাই। কারণ হলো আওয়ামী লীগকে বর্তমানে বাংলাদেশে আপনার ব্যাপক জনগণ, সুদিন তো খুব কাছে বাংলাদেশ থেকে এই স্বাধীনতা বিরোধী গোষ্ঠী চিরতরে নিশ্চিহ্ন হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় ব্যাপক জনসমাগম, জানা যায় মানুষের ঢল, এগুলো নিয়ে বাংলাদেশে অনেক রাজনীতি চলে, আমি সেটা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। কিন্তু এই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে আমরা যা দেখলাম, সেখানে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বিবেচনা করা দরকার, সেটা নিয়েই আজকের এই ভিডিও। সেই বিষয়টা খুবই আপনারা জানেন অনেকটা, কিন্তু আমরা গভীরে কতটা যাই সেটা দেখা দরকার। যে বাংলাদেশে আওয়ামী লীগকে কারা ভালোবাসে এবং বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গি শক্তি কিংবা বিএনপি তাদেরকে কারা ভালোবাসে, এই দুই শ্রেণীর মানুষ সম্পর্কে একটু আলোচনা করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। প্রথমে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে একটু স্মরণ করি। উনি 1943 সালে জন্মগ্রহণ করেন, ওনার বয়স 83 বা 84 হয়েছে। এবং গতকাল বর্নিল রহমান তার ফেসবুকে একটা পোস্টে খুব সুন্দর করে একটা জিনিস লিখেছেন। তার চট্টগ্রাম এবং ফেনীর সংযোগে যে শুভপুর ব্রিজ রয়েছে, কিভাবে তিনি 1971 সালের ঠিক 25শে মার্চ এই ব্রিজটা কেরোসিন আর কয়লা দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন। এবং একটা ব্রিজ ধ্বংস করা, বুঝতেই পারছেন চট্টগ্রাম ঢাকা চট্টগ্রামের যে মহাসড়ক, সেখানে যদি ব্রিজ ধ্বংস করে দেওয়া হয় কি অবস্থা হতে পারে যুদ্ধে। ঠিক পাকিস্তানি বাহিনী কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েও এই ব্রিজ ধ্বংস হয়ে যাওয়ার কারণে, ব্রিজ ধ্বংস মানে চলাচলের অযোগ্য করে দেওয়ার কারণে তারা আর চট্টগ্রামে পৌঁছতে পারেনি। ফলে দেখা গেছে যে চট্টগ্রামে আমাদের মুক্তিযুদ্ধ অনেক আগে সংগঠিত হয়েছে এবং এ নিয়ে অনেক কিছু আপনারা জানেন। কিন্তু আমরা এই যে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফের যে কাহিনী কালকে জানলাম বর্নিল রহমানের পোস্ট থেকে, সেটা আমার কাছে যে জন্য গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হলো এই ইঞ্জিনিয়ার মোশাররফকে, একজন 83 বছরের বৃদ্ধ মানুষ, 24-এর জঙ্গি উত্থানের পর ওনাকে কিন্তু ইউনুসের ডাকাত বাহিনী গ্রেফতার করেছিল এবং নির্যাতন করেছে। শেষে ওনাকে জামিনে মুক্তি দিয়েছে, কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে তো যতটুকু অপমান করা যায় তার চেয়ে বেশি করেছে। এবং আমরা এখন দেখছি যে বাংলাদেশের কারাগারে যারা বাংলাদেশ সৃষ্টি করেছে, এই ইঞ্জিনিয়ার মোশাররফ, সাথে আমির হোসেন আমু, শাহজাহান খান, কত কত মুক্তিযোদ্ধা, এমনকি রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আরো অনেক, সবার নাম বলার এখানে দরকার আছে বলে মনে করি না। এইসব মুক্তিযোদ্ধাদের ইউনুস জেলে পুরেছে আর ছেড়ে দিয়েছে বাংলাদেশের সব জঙ্গি বাহিনীকে। কি বলবো, এসব আমরা স্মরণ করে এখন যতই দুঃখ পাই, বাংলাদেশে এই অবাস্তব ঘটনাগুলো ঘটেছে। এখনো আমির হোসেন আমু জেলে এবং ইঞ্জিনিয়ার মোশাররফ নিশ্চিতভাবে উনি যে নির্যাতনের শিকার হয়েছেন জঙ্গি উত্থানের পর, সেটা না হলে অবশ্যই উনি আরো দীর্ঘায়ু পেতেন। উনি হয়তো 90-95 বছর পর্যন্ত বাংলাদেশে উনি জীবনে উনি বেঁচে থাকতেন এবং আমরা ওনার অভিজ্ঞতা, ওনার জীবন থেকে সমৃদ্ধ হতে পারতাম। সেই সুযোগ আমাদেরকে বঞ্চিত করেছে ইউনুস বাহিনী। আর আজকে যখন বাংলাদেশের সবকিছু নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, সব লীগ নিষিদ্ধ, সেইখানে সেই অবস্থায় ইঞ্জিনিয়ার মোশাররফের এই জানাজা, আপনারা নিশ্চয়ই ভিডিওতে, ছবিতে জানাজাটি দেখেছেন। এবং একজন গণমানুষের নেতাকে কিভাবে মানুষ শ্রদ্ধা জানাতে এসছে, তার জন্য জানাজা পড়তে এসে, হ্যাঁ, এগুলো তো এই হাদি বলেন, গোলাম আজম বলেন, হাদির জানাজায় আমরা কি দেখলাম, যে জামাত এবং ইউনুস বাহিনী সারা বাংলাদেশে সংগঠিত করে বাংলাদেশের মানুষকে জড়ো করেছে। কিন্তু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় সেটা কিছু করতে হয় নাই। হ্যাঁ, গোলাম আজমের একটা বিশাল জানাজা হয়েছে, জিয়াউর রহমানের বড় জানাজা হয়েছে, তো কি হয়েছে, বঙ্গবন্ধুর জানাজা তো আপনার এমন ভাবে করেছে যে কোনো মানুষই সেখানে যেতে পারেনি। আমাদের জন্য জানাজাগুলো হলো এক একটা দুঃখের ব্যাপার আর কি। কিন্তু সময় বদলে গেছে। আজকে ইঞ্জিনিয়ার মোশাররফের যে জানাজা হয়েছে, এটা কিন্তু এই যে বাংলাদেশ আওয়ামী লীগের আজকে যে জনপ্রিয়তা সারা বাংলাদেশে বেড়ে গেছে, সেটার একটা আপনার চিহ্ন। এবং এইখান থেকে আওয়ামী লীগ শুধু উপরের দিকে উঠতে থাকবে, যেটা আসলে 5 আগস্টের পর কিছুদিন দমন পীড়ন, হত্যা
লুণ্ঠন, রাস্তায় পিটিয়ে মেরে ফেলা, এগুলোকে অতিক্রম করে আওয়ামী লীগ যে অবস্থায় এসে, এবং অনেক জায়গায় খবর দিচ্ছে যে তারেক রহমানের সরকার, জঙ্গি মৌলবাদীরা আওয়ামী লীগকে ভয় পাচ্ছে, এবং ভয় পাওয়াই স্বাভাবিক। আওয়ামী লীগ তো এদেরকে পরাজিত করে 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 করেই কিন্তু এই পর্যন্ত এসে 1971 সালে পরাজিত করেছে, 75-এ ওরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, আবার আওয়ামী লীগ এদেরকে পরাজিত করেছে, 1996 সালে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, পরবর্তীতে এরা নানান সময় মাথা তুলে দাঁড়িয়েছে, এবং 2024-এ এরা এদের সবচেয়ে বড় কাজটি করেছে, শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। এবং 2 বছর কিন্তু লাগেনি, বাংলাদেশ আওয়ামী লীগের যে জনসমর্থন আজকে আপনি দেখবেন, সেটা সম্পর্কে কারো কি কোনো সন্দেহ আছে যে বাংলাদেশের প্রতিটা সেক্টরে ইউনূস এবং পরবর্তীতে তারেক রহমান যেভাবে সবকিছু ধ্বংস করে দিচ্ছে, অর্থনীতিকে বিনাশ করছে, ছোটখাটো বিষয় নিয়ে আনন্দ করছে, যেখানে রাষ্ট্রের শিশুরা মারা যাচ্ছে, হামের মতো একটা, যেই রোগে এখন আর মানুষ মরে না, সেখানে বাংলাদেশের শিশুরা মারা যাচ্ছে। সেই অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগের যে গণমুখী এবং মানুষের প্রতি দরদ থেকে যেসব কর্মকাণ্ড, মানুষের জীবন মান উন্নয়নের জন্য যেসব কর্মকাণ্ড, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, দারিদ্র বিমোচনে, সেগুলা মানুষ এখন বেশি বেশি স্মরণ করছে। এই অবস্থায় আসলে বাংলাদেশের 24-এর জঙ্গি এবং স্বাধীনতা বিরোধীদের ভয় পাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। যদি ওরা এখনো গলা উঁচিয়ে কথা বলে এবং ওরা হুঙ্কার দেয়, আওয়ামী লীগকে ওদের ভয় এবং আওয়ামী লীগের ধ্বংস ওরা কামনা করে, কিন্তু তারা তো আওয়ামী লীগকে ধ্বংস করতে পারে নাই, এবং পারার কোনো সুযোগও নাই। কারণ হলো আওয়ামী লীগকে বর্তমানে বাংলাদেশে আপনার ব্যাপক জনগণ, আওয়ামী লীগের সাধারণ যে সমর্থক বলা হয় 35%, তার সাথে এখন আরো 25% যোগ হয়েছে স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী শক্তির অত্যাচারে, তাদের অদক্ষতায়, অব্যবস্থাপনায়, তাদের ব্যর্থতায় বাংলাদেশের অনেক মানুষ, তাদের সমর্থকও কিন্তু আজকে বুঝে গেছে যে এদের দিয়ে বাংলাদেশ চলবে না। তো এই অবস্থায় আমরা বাংলাদেশের যে মানুষের যে ভালোবাসা, মানুষ যে 2 ভাগে বিভক্ত বাংলাদেশে, এক পক্ষ স্বাধীনতা বিরোধী এবং 1971 সালে পরাজিত শক্তিকে সমর্থন করে, আরেক পক্ষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগকে সমর্থন করে। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগকে যারা সমর্থন করে, তারা কি জন্য আওয়ামী লীগকে সমর্থন করে? এর বেশিরভাগ মানুষ কিন্তু যে মুক্তিযুদ্ধের চেতনা বা এগুলো নিয়ে তাদের জীবনে ভাবার কিন্তু অবকাশ নাই। তারা বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে কারণ দেখে যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে তাদের জীবন নিরাপদ হয়, তাদের পকেটের অবস্থা ভালো থাকে, তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়, এবং তাদের জন্য নানামুখী জনকল্যাণমূলক কর্মকাণ্ড রাষ্ট্র গ্রহণ করে। শেখ হাসিনার সেসব সোশ্যাল সেফটি নেট আপনারা জানেন, সাথে সাথে উনি কিভাবে গৃহহীন মানুষকে গৃহ দিয়েছেন, দরিদ্র মানুষদের ব্যবস্থা করে দিয়েছেন নানা ধরনের, এবং শিশু মৃত্যু হার কমানো, টিকার সুব্যবস্থাপনা, যেটা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে, সেটা কিন্তু ইউনূস 2 বছর ক্ষমতা থাকাতেই ধ্বংস করে ফেলেছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগকে মানুষ আরেকটা যে কারণে ভালোবাসে, সেটা হলো আওয়ামী লীগের মধ্যে ছলচাতুরি, মিথ্যা বলার কিছু নাই। অর্থাৎ আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপরই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। আর যারা স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী শ্রেণীকে সমর্থন করে, তারা কি জন্য করে? এর বেশিরভাগ সমর্থন করে হলো যে সেই যে একেবারে 1972 সাল থেকে যেটা জাসদ শুরু করেছিল, এবং পরবর্তীতে 1975 সালের পর জাসদ, তারপরে বিএনপির জন্ম হলো বিএনপি, জিয়াউর রহমান জামাতকে রাজনীতি করার সুযোগ করে দিলেন, এই পুনরুত্থিত জামাত, এদের সবারই একটা পুঁজি, যে কি পুঁজি? ভারত বিরোধিতা। অর্থাৎ ভারত একটা শত্রু রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র, এদেরকে ঘৃণা করতে হবে। কেন ঘৃণা করতে হবে? ভারত বাংলাদেশ থেকে সবকিছু নিয়ে যায়, হ্যাঁ, ভারত টিকেই আছে বাংলাদেশ শোষণ করে, বাংলাদেশের উপর এদের অর্থনীতি জড়িত, অর্থাৎ বাংলাদেশ শোষণ করে ভারত তার অর্থনীতি জিয়ে রেখেছে। আমি এমন এমন গল্প পড়েছি এখন পর্যন্ত, এমন ভাবে জঙ্গি স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা এমনও কথাবার্তা বলে যে 1971 সালের যুদ্ধে বাংলাদেশ থেকে সব সম্পদ নিয়ে গিয়ে ভারত তার অর্থনীতি গড়েছে। 1971 সালে বাংলাদেশে কি ছিল না ছিল সেগুলা মানুষ আর বুঝতে পারে না। মানুষ বোঝে যে এই যে একটা ধ্বংসপ্রাপ্ত দেশ, সেখান থেকে কি নেয়ার আছে, এগুলো তো বোঝার আসলে সুযোগ আমরা মানুষকে করে দিতে পারিনি। আপনারা দেখবেন এমনকি এই যে পশ্চিম বাংলার লেখক, খুব জনপ্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায় বিশাল উপন্যাস রচনা করেছে পূর্ব পশ্চিম। সেই উপন্যাসে লেখা যে ঢাকা থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশন এগুলা গাড়িতে তুলে নিয়ে গেছে ইন্ডিয়ান সৈন্যরা, এবং তারা অবাক হয়ে গেছে ইন্ডিয়ানরা। পাকিস্তানে যে ঢাকাতে
এই ধরনের একেবারে আমেরিকান জিনিস পাওয়া যায়। আচ্ছা, মানলাম যায়, সুনীল গঙ্গোপাধ্যায় আপনি তো মরে গেছেন, আপনি জীবিত থাকলে জিজ্ঞেস করতাম যে কয়টা ফ্রিজ কয়টা রেফ্রিজারেটর ইন্ডিয়ানরা দেখেছে ওইখানে। হ্যাঁ? ঢাকা শহরে তখন মানুষ কত ছিল, কতজনের বাসায় ফ্রিজ, এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটর ছিল? হ্যাঁ, সেনাবাহিনীর ওইখানে ছিল। হ্যাঁ, এগুলো এগুলো নিয়ে আপনি লিখেছেন কয়টা? 5টা, 10টা, 20টা? আপনি এটা লিখেছেন। আর বাংলাদেশের জঙ্গি মৌলবাদীরা কিন্তু বানিয়ে ফেলেছে যে এই ঢাকা শহর থেকে আহরণ করা জিনিস দিয়ে ইন্ডিয়া তার অর্থনীতি করেছে। এইভাবে এই পশ্চিম বাংলার লেখক সাহিত্যিকরাও কিন্তু বাংলাদেশের মৌলবাদীদের বিভিন্ন সময় কিন্তু তাদের এইসব মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে সাহায্য করেছে। এর কারণও আছে। কারণ হলো যে সুনীল গঙ্গোপাধ্যায় তো আবার পশ্চিমবঙ্গে বই লিখে জীবন ধারণ করতে পারতেন না, অর্থাৎ পশ্চিমবঙ্গে বই বিক্রি করে। উনি জানেন যে এই বই বাংলাদেশের মানুষ পড়বে, এবং বাংলাদেশের কোন শ্রেণীর মানুষ এই বইগুলো বেশি পড়বে, তারা একটু পড়েও বেশি। ওদের কথা মনে রেখে কিন্তু বই লিখেছেন। হুমায়ুন আহমেদ যে কাণ্ডটা করতো, মূলত মৌলবাদী শ্রেণী বাংলাদেশের যে 1970 সালে যারা আওয়ামী লীগকে ভোট দেয়, এই শ্রেণীটাকে উপলক্ষ করে এরা এরা সাহিত্য রচনা করেছে, জনপ্রিয়তা পেয়েছে। এমনকি সুশীলেন্দু মুখোপাধ্যায় পর্যন্ত বলে যে তার বই বাংলাদেশে বিক্রি না হলে, অর্থাৎ বাংলাদেশ আছে বলে উনি পশ্চিমবঙ্গে বসে বই লিখে ওনার জীবিকা চলে। ভালো, কিন্তু ওই ফাঁকটা তো আমরা জানি না। আমরা জানি যে ওটা সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছে, হিন্দু। ফলে এইটাকে আপনার ফুলিয়ে বড় করে এই মৌলবাদী শ্রেণী, যারা পরবর্তীতে আপনার এই তথ্য সন্ত্রাস করে, পিনাকি, ইলিয়াস, মাহমুদুর রহমান, কনক সারোয়ার, এরা 24-এর জঙ্গি উত্থানটাকে একেবারে সুসংগঠিত করে। এটাকে তারা একটা মুভমেন্ট হিসাবে দাঁড় করিয়ে দেয়। আর ওরা খোরাক পায় কাদের? সেই সেকুলার হিন্দু বা লেখক, কবি, সাহিত্যিক, এদের শুধু জনপ্রিয়তা ধরে রাখার জন্য যে কথাগুলো বলা দরকার আর যে রকম করে লেখা দরকার সেটা লিখে ওরা জনপ্রিয়তা আদায় করে। আর স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গি শ্রেণী সেটা থেকে তাদের অপপ্রচারের হাতিয়ার জোগাড় করে। আর এইভাবে আমি একটা ঘটনা বললাম, এইভাবে প্রতিটা ঘটনা বাংলাদেশে ঘটেছে পরবর্তীতে। এরপরে তো বাংলাদেশে মৌলবাদ আস্তে আস্তে বাড়তে থাকলো, মাদ্রাসা শিক্ষা বাড়তে থাকলো সব দিক থেকে। স্বাধীনতা বিরোধীরা ধর্মকে ব্যবহার করলো, আওয়ামী লীগকে নাস্তিক, হিন্দু, হ্যাঁ, শেখ হাসিনা হিন্দু, নাস্তিক এগুলা বলে, এবং যে কোনো ভাবে হোক হিন্দুদের ঘৃণা করতে হবে। এবং এই ঘৃণায় অনেকে যোগ দিল। এখানে আওয়ামী লীগের লোকও আছে, যে কারণ হলো যে হিন্দুদের ঘৃণা করলে ওদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিলে ওদের তো জমি পাওয়া যায়, ওদের অর্থ সম্পদ পাওয়া যায়, হিন্দু নারী দখল করা যায়। এইভাবে এটা চলে আসলো। ফলে ভারত বিরোধিতা হয়ে গেল বাংলাদেশের একটা বড় ধরনের একটা প্রফিটেবল বিজনেস। প্রথম কথা হলো জঙ্গিরা এখানে একেবারে যারা হার্ডকোর জঙ্গি, তারা এই বাণিজ্যটা পেয়ে গেল। ওদের জন্য দুই ধরনের লাভ। এক হলো বাংলাদেশ থেকে যদি হিন্দুরা চলে যায়, তাহলে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি, তাদের সমর্থন কমে যায়। কারণ হিন্দুরা তো মোটামুটি একচেটি আওয়ামী লীগকে সমর্থন করে। হ্যাঁ, আপনারা বলবেন যে বিএনপিকেও করে, কিন্তু মন থেকে করে না। ওরা মন থেকে আওয়ামী লীগকে সমর্থন করতে চায়। কারণ হলো আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা আস্তে হোক জোরে হোক, সেই একেবারে আপনার বঙ্গবন্ধুর একেবারে কৈশোরকাল থেকে বঙ্গবন্ধু এটা চিন্তা করে আসেন। যেদিন থেকে উনি পাকিস্তান রাষ্ট্রের উপর ওনার সব ধরনের মোহ চলে গেল, সেটা কত সাল হবে? আমরা ওই যে যখন আওয়ামী লীগ গঠন হয়েছিল 1949 সাল, অর্থাৎ আওয়ামী মুসলিম লীগ নামে, তার আগে থেকে আমরা চিন্তা করতে পারি। তখন থেকে এই বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা আপনার বিকাশ হতে থাকে। সেই বিকাশের ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশের আপনার যে কোনো সংখ্যালঘু শ্রেণী, সেটা নারী বলেন, সেটা হিন্দু বলেন, কিংবা খ্রিস্টান, বৌদ্ধ বলেন, তারা দেখবেন ব্যাপক হারে আওয়ামী লীগকে সমর্থন করে। এবং এটাই আওয়ামী লীগের মানবিকতা। এটার জন্য আবার আওয়ামী লীগকে কাফের হিন্দু বলে এই স্বাধীনতা বিরোধী জঙ্গি শ্রেণী কিন্তু ছড়িয়েছে। কেন ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা হয় নাই? ওনার ওইখানে মানুষ, উনি কি নাস্তিক হিন্দু হয়ে ওনার লাশ পোড়ানো হচ্ছে? এই হলো অবস্থা। ওরা এমন ভাবে এগুলাকে বর্ণনা করে মৌলবাদী শ্রেণী আওয়ামী লীগের ধর্মীয় বিশ্বাস নিয়ে, অথচ আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইসলাম ধর্ম পালন করে, ইসলাম ধর্ম বিশ্বাস করে, কিন্তু ওরা এমন ভাবে প্রচার করে যে আওয়ামী লীগ যে কেউ মরলে তাকে যেন মানে হিন্দু হিসাবে দাফন করা হয়। ওই রকম একটা পরিস্থিতি আসলে ওদের বর্ণনায় বিরাজ করে। এবং সেই বর্ণনার সাথে আপনাকে সংহতি রাখতে হলে বা সাযুজ্য রাখতে হলে প্রতিটা আওয়ামী লীগের মুসলমানকে কিন্তু আসলে জ্বালিয়ে দেওয়া দরকার। অর্থাৎ পেছন থেকে আপনি যদি এই ঘটনাটা যদি সামনের দিকে চিন্তা করেন, একটা আওয়ামী লীগের মুসলমান নেতাকে জ্বালিয়ে দিলে যেই ধরনের মানে অবস্থা, তার যে বিশ্বাস হওয়ার কথা ছিল, যদি সে লিখে যেত যে না আমাকে জ্বালিয়ে আমার লাশ কবরে দিও না, আমার লাশটা পোড়াই দিও, আমি তো হিন্দু, ওই অবস্থাটা কিন্তু এই জঙ্গি মৌলবাদী শ্রেণী বাংলাদেশের মানুষের কাছে প্রচার করে বাংলাদেশের মানুষের মগজ ধোলাই করেছে। যে কথা আসলে বলতে চাচ্ছি সেটা হলো, দেখেন এই যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গি মৌলবাদী শ্রেণী, এদেরকে যে মানুষ ভালোবাসে,
পরিপূর্ণভাবে কিন্তু একটা প্রপাগান্ডার উপর ভালোবাসে, একটা মিথ্যা অপপ্রচারের উপর ভালোবাসে। সেই মিথ্যা অপপ্রচারটা কি? ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা, ভারত বিরোধিতা। কারণ ভারত হলো মিত্র শক্তি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের। এখন মিথ্যার উপর যে ভালোবাসা রচিত হয়েছে, হ্যাঁ, বাংলাদেশের ব্যাপক এক সংখ্যক একটা মানুষ এই যে মিথ্যা ঘৃণার উপর জঙ্গি মৌলবাদী শ্রেণীগুলাকে ভালোবাসে। হ্যাঁ, আমি জানি ধর্মীয় জজবা থাকাতে এই ভালোবাসার এই মোহের মোহ এগুলো কাটানো কঠিন, কিন্তু মিথ্যাটাকে ধরা পড়ে গেছে না 2024 সালের জঙ্গি উত্থানের পর। যেভাবে তারা দেখেছে যে ইউনুস, তার ডাকাত বাহিনী বা জঙ্গি মৌলবাদী শ্রেণী যারা, বা তাদের সহযোগী হিসাবে আমি যদি তারেক রহমানের বিএনপি কেউ বলি, তাহলে এদের পারঙ্গমতাটা কোথায়? এদের পারঙ্গমতাটা একটা জায়গায় শুধু, ভারত বিরোধিতা, ভারত ঘৃণা, হিন্দু বিদ্বেষ ছড়ানো, এইখানে তাদের শতভাগ পারঙ্গমতা। এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নানান মিথ্যা বয়ান তৈরি করা, দুর্নীতি, তারপরে গুম খুন, এগুলা পরিপূর্ণভাবে একটা মিথ্যা বয়ান ওরা তৈরি করেছে। আওয়ামী লীগ, হ্যাঁ, আওয়ামী লীগ মাঝে মাঝে মৌলবাদীদের ধরেছে, জঙ্গিদের ধরেছে, এইটাকে তারা গুম খুন মানবাধিকার লঙ্ঘন বলে সারা বাংলাদেশে তোলপাড় করেছে। হেফাজতের ওইখানে 5ই মে কোনো মানুষ মারা যায়নি, সেখানে হাজার হাজার, পরে 63 জন, এই বলে তারা অপপ্রচার চালিয়েছে। 2024-এর জঙ্গি উত্থানকালে সেখানে হার্ডলি 3 থেকে 400 মানুষ মারা গেছে, এবং আরো কিছু আছে সেখানে। সব মিলে যদি আমরা এটা 500তেও নিয়ে যাই, এর 90% কিন্তু জঙ্গিরা খুন করেছে, পুলিশের গুলিতে মারা গেছে অনেক কম। কিন্তু সেইটাকে এখনো বিভিন্ন শ্রেণীর পাকিস্তানি সেকুলার গোষ্ঠী থেকে সবাই এটাকে এমন ভাবে বলে, মনে হয় যে সারা বাংলাদেশ ওই দিন খুন হয়ে গেছে। কিন্তু এই লোকগুলা কেউ কিন্তু, আর এই যে এখন যে হামের মহামারীতে বাংলাদেশে শিশু মৃত্যু ঘটছে, তারা কিন্তু কোনো কথা বলতে পারে না। এখন বাংলাদেশের মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে না। আমরা কথা বলছি না, আমরা কথা যতটা বলতে না পারলেও তো আমরা আসছি ক্যামেরার সামনে। এখন থেকে তো আমরা এগুলো বলে যাব যে এই যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের মানুষ যে ভালোবাসে, এই ভালোবাসাটা সম্পূর্ণ মিথ্যার উপর ভিত্তি করে, অপপ্রচারের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। হ্যাঁ, জঙ্গি আছে বাংলাদেশে, আমি তো মনে করি 2 কোটি মানুষ পরিপূর্ণভাবে জঙ্গিবাদে, তারা জঙ্গিবাদের প্রতি আসক্ত। ওদের ব্যাপারে আমাদের বিশেষভাবে চিন্তা করতে হবে। যদি 18 কোটি মানুষ হয়, বাকি 16 কোটি মানুষ তো জঙ্গিবাদে আসক্ত নয়। এর মধ্যে একটা বড় সংখ্যক মানুষ কিন্তু এই স্বাধীনতা বিরোধীদের ভালোবাসে। এই অপপ্রচারকে তারা আপন করে নিয়েছে, অপপ্রচারের কারণে তারা বিভ্রান্ত হয়েছে বলে। আর বিপরীতে আওয়ামী লীগকে কেন ভালোবাসে? আওয়ামী লীগকে ভালোবাসে একটা চিরন্তন আপনার আদর্শ লালন করার জন্য, যে আদর্শ দিয়ে সারা পৃথিবী সামনের দিকে এগিয়েছে। সেই আদর্শটা কি? একটা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক আধুনিক রাষ্ট্র গঠনের স্বপ্ন, রাষ্ট্র গঠনের বিশ্বাস, সেই রাষ্ট্রে বসবাসের আকাঙ্ক্ষা। আর সাথে সাথে কি? সাথে হলো যে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসলে অর্থনৈতিক উন্নয়ন করতে পারে। আপনি যদি বিএনপির 10 বছরের 1991 থেকে 96, 2001 থেকে 6 পর্যন্ত তাদের শাসন ক্ষমতা দেখেন, সেখানে আপনি বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধির হার পাবেন আপনার 4%। আওয়ামী লীগের এই 2 আমল মিলে যদি আপনি 20-21 বছর, অর্থাৎ শেখ হাসিনার যদি 21 বছরের রাষ্ট্র ক্ষমতা দেখেন, সেটা যদি আপনি গড় করেন, আপনি সেখানে শেখ হাসিনার অধীনে বাংলাদেশ রাষ্ট্রের বার্ষিক প্রবৃদ্ধি পাবেন 6.5%। তো বিএনপি তার 4% জিডিপি গ্রোথ নিয়ে বাংলাদেশের উন্নতি করতে পারবে না। এখন তো আরো খারাপ অবস্থা, কারণ তারেক রহমানের এই সরকারটা আগের যে কোনো সরকারগুলো আছে অদক্ষ এবং সবচেয়ে আনাড়ি লোকজন নিয়ে গঠিত হয়েছে, কতগুলো টাউট বাটপার এবং কিছু ওনার দলের লোক নিয়ে। তো বাংলাদেশ আরো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়বে না? শেখ হাসিনার জনকল্যাণমুখী কাজ, অর্থনৈতিক উন্নয়ন, এটার জন্য বাংলাদেশের আওয়ামী লীগকে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে মানুষ ভালোবাসে। আর আদর্শের জন্য তো আমরা ভালোবাসি, আমরা বা বাংলাদেশের সব পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘু এরা। আর বিপরীতে চিন্তা করেন তো জামাত, স্বাধীনতা বিরোধী, বিএনপি, এদেরকে ভালোবাসে মিথ্যা প্রপাগান্ডার জন্য। এবং তারা এখন হারে হারে টের পাচ্ছে এরা কত অদক্ষ রাষ্ট্র চালানো। নোবেল প্রাইজ নিয়ে এসে রাষ্ট্র চালাতে বসে গেছে, এসে লুটপাট শুরু করেছে ইউনুস। এগুলা মানুষ দেখেছেন। আমরা কিন্তু প্রত্যেক মানুষের একেবারে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে এগুলা কিন্তু দেখিয়ে দিব যে কারা বিএনপিকে ভালোবাসে, জামাতকে ভালোবাসে, কেন ভালোবাসে, আর আওয়ামী লীগকে কি জন্য ভালোবাসে, কেন ভালোবাসে, যেটা আমি সংক্ষেপে বললাম। তো এখন ওই যে মোশাররফ সাহেবের কথা আসি, ওনার জানা যায় যারা গেছে তারা তো আদর্শ না, ওই ভালোবাসা থেকে গেছে যে এই দলটা এই করে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার মোশাররফ একজন মুক্তিযোদ্ধা, ওনার জন্য উনি যেভাবে নির্যাতিত হয়েছেন ইউনূসের জন্য, সেটার জন্য। কিন্তু এখানে কিন্তু মিথ্যা প্রপাগান্ডার কোনো বেসিস নাই। ইঞ্জিনিয়ার মোশাররফের প্রতি মানুষের যে ভালোবাসা, আওয়ামী লীগের জন্য যে ভালোবাসা, হাদির জন্য ভালোবাসাটা কি? শতাব্দীর বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্ট তরুণ, অর্থাৎ নিকৃষ্টতম কথাটা হলো ভুল দেখে নিকৃষ্টতম বলছি না, অর্থাৎ নিকৃষ্ট মানে সবচেয়ে খারাপ। এই নিকৃষ্টতম তরুণ হাদিকে মানুষ ভালোবাসে মিথ্যা প্রপাগান্ডার উপর। কি অসভ্য, অশ্লীল, কুরুচিপূর্ণ একটা তরুণ, অল্প বয়সে ইউনূস এবং জামাত মিলে তাকে খুন করে ফেললো।
তার আগে সে 12 হাত কাকুরের 13 হাত বিচি হয়ে গেল। তার বিপরীতে চিন্তা করেন তো, আজকে যেসব তরুণ বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে, ওরা তো আপনার মননশীল, শিক্ষিত, বই পড়ে শিক্ষিত, ওরা স্কুল কলেজ থেকে শিক্ষিত না। সেই পার্থক্যটা আমাদের বুঝতে হবে এবং সেই নিয়ে আমাদের কথা বলে যেতে হবে। এখানে আমাদের বিজয়ের আপনার তথ্য নিহিত আছে যে কারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভালোবাসে, কেন ভালোবাসে, কারা জামাত বিএনপিকে ভালোবাসে, কেন ভালোবাসে। এই পার্থক্যটা বুঝে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটা কর্মীকে মানুষের সামনে এই তথ্যগুলো তুলে ধরতে হবে, মানুষের চোখ খুলে দিতে হবে। সুদিন তো খুব কাছে, সুদিন খুব কাছে। আমরা শুধু সত্য সত্য কথাগুলো বলে যাই,